আমার এই পর্দা সম্পর্কে আপনাদের একটা প্রশ্ন ছিল যে এই পর্দাগুলো আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা নিয়েছে। সেই আপুদের উদ্দেশ্যে বলছি, এই পর্দাগুলো কিন্তু আমি কিনিনি। এগুলো আমার কাছে বাসায় কাপড় ছিল, সেই কাপড় দিয়ে আমি এটা সহ আরও বেশ কিছু পর্দা বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার মিষ্টি আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার একটা কোজি কর্নার করেছিলাম, সেটা যখন দেখিয়েছি তখন আপুদের অনেক প্রশ্ন ছিল। এটা সম্পর্কে ডিটেইলসে আমাকে একটু জানাতে বলেছিলেন, কত পড়েছে, কিভাবে করেছি। তো সব কিছুই আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেয়ালটা আসলে একটা দরজা ছিল, আমাদের দুইটা মেইন ডোর ছিল। তো একটা মেইন ডোর আমরা বন্ধ করে দিয়েছি, তো সেইখানে আমরা এই কাজটুকু করিয়ে নিয়েছিলাম। এখানে দেখতেও যেন ভালো লাগে, আবার আমাদের মেইন ডোরটাও যেন অফ হয়ে যায়। আর এই জিনিসটা আমরা করেছি পার্টেক্স উড দিয়ে, প্লাইউড বলে যেটাকে, ওয়াটারপ্রুফ। এটা একটা বোর্ড। আর কাঠ দিয়ে আমরা এই কাজটা করাইনি। কাঠ দিয়ে করলে ডোকোতে এই জিনিসটা একটু নষ্ট হয়ে যেতে পারে বা গ্লেজি ভাবটা কম আসতে পারে। তো এত বড় জিনিসটা আমরা বোর্ড দিয়েই করিয়ে নিয়েছি। আর এই কারণে এখানে ডোকো করার কারণে অনেক বেশি সুন্দর একটা গ্লেজি ভাব এসেছে। আর একজন আপু জানতে চেয়েছেন এটা পাশে কতটুকু, তো দেখিয়ে দিলাম পাশে কতটুকু। লম্বায় হচ্ছে পুরোটা সিলিং থেকে একদম নিচ পর্যন্ত আমি এটা করিয়ে নিয়েছি। এই জন্য এই কোজি কর্নারটা আমাদের দেখতে এরকম হয়েছে, একটা ডিজাইনও হলো। সেই সাথে একজন আপু জানতে চেয়েছেন এটা কত পড়েছে। আসলে এগুলো স্কোয়ার ফিট হিসাবে নেয়। আমাদের যে স্কোয়ার ফিট হিসাব করে এসেছে সেখানে এটা 40,000 টাকা পড়েছে। এখন আমি আমার যে আজকের মূল ব্লগ সেটাতে চলে আসি। এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে দুপুরবেলা কি রান্না করেছিলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কাচকি মাছ রান্না করেছি, রুই মাছ টমেটো দিয়ে ঝোল করেছি। এখানে 2 রকমের ভর্তা আছে, শুটকি ভর্তা আর একটা সিম আছে লম্বা, ওইটার ভর্তা। আর এটা হচ্ছে কচুর ছড়া মিক্স একটা সবজি ভাজি করেছি, পেঁয়াজের একটা ভর্তা করেছিলাম। এটা হচ্ছে আস্ত পটলের ভাজি। আর এই যে রান্নাগুলো করেছি এগুলো সবগুলোই করেছি আমার শাশুড়ি মায়ের জন্য। মানে আমার শাশুড়ি এসেছেন, তো উনি যতদিন ছিলেন, 4-5 দিন উনি ছিলেন। আমি ওই সময় খুব একটা ভিডিও আপনাদের সাথে করিনি বা আমি দেখাইনি, সেই জন্য যতটুকু আমি আমার শাশুড়ি থাকা অবস্থায় করেছি সেটাই আপনাদের সাথে একটু একটু করে আজকের ব্লগে শেয়ার করব। আর আমার শাশুড়ি যখন এসেছেন তখন উনি বাচ্চাদের জন্য, নাতিদের জন্য এইটা ফুড পান্ডাতে অর্ডার করিয়েছিলেন। তো আমি এখন ওদেরকেও একটু দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো দেখে ভাবছেন যে এগুলো কি রান্না করলাম। আমার শাশুড়ি আসবে, প্রথম আমার বাসায় উনি এসেছেন। আমরা ওঠার পরে আমার শাশুড়ি আর আসেননি। তো হয়তো ভাবতেই পারেন যে এগুলো কী রান্না করেছি, কেন এ ধরনের খাবার আমি টেবিলে দিলাম। আসল কথা হচ্ছে যে আমার শাশুড়ি কিন্তু আসার আগে আমরা জিজ্ঞেস করি, এটা আমার হাজব্যান্ড আমরা দুজনেই জিজ্ঞেস করি যে আম্মা আপনি কি খাবেন। আম্মা যেটা বলে আমরা ঠিক সেটাই রান্না করি। তার একটা কারণ হচ্ছে আমার শাশুড়ি সব কিছু খেতে পারে না এবং উনি সব সময় সব কিছু খায় না, যার কারণে আমরা ওনাকে জিজ্ঞেস করেই কিন্তু সেই ধরনের রান্নাগুলো করি। তো উনি আমাদেরকে যা বলেছেন যে আমি তরকারি জাতীয় খাবার খাবো এবং আমি সেই অনুযায়ী ওনার পছন্দ মতো রান্না করে নিয়েছি। আমার শাশুড়ি সম্পর্কে আস্তে আস্তে আরও বলছি, তবে তার আগে
আমি আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, যে জিনিসটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। আমি কলার যে থোড় বলে, এটা আমাদের দেশে নোয়াখালীর ভাষায় কলার থোড় বলে, আমি জানি না অন্য দেশে কি বলে। কেউ যদি জেনে থাকেন তাদের ভাষায় কি বলে আমাকে জানাবেন। তো ওই কলার থোড়টাকে কিভাবে বেছে নিতে হয় সেটা আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আমি নিজেই আমার শাশুড়ির থেকে দেখে তারপর আপনাদেরকে ভিডিওতে শেয়ার করলাম, দেখতে পেয়েছিলেন। তো যাই হোক, সেই জিনিসটা বেছে নেওয়ার পর তারপর এখন আমি আমার শাশুড়ি যেভাবে বলে দিয়েছেন যে এভাবে করতে হবে, আমি জাস্ট সেভাবেই করে দিচ্ছি এবং আপনাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করছি। ওইটাকে খুব ভালো করে আমি কলার থোড়টাকে ধুয়েছি, ধুয়ে তারপর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কোনো রকমের হলুদ বা কোনো মশলা এখানে আমি ব্যবহার করিনি। সেদ্ধ করার পর পানি শুকিয়ে যাওয়ার পর কিন্তু জিনিসটা এমন হয়েছে দেখতে। তো এই জিনিসটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। আর আজকে এই জিনিসটা ব্লেন্ড করতে করতে কিন্তু আপনাদের সাথে আমার যে রিকোয়েস্ট সেটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার সংসার জীবনের টুকটাক কাজকর্ম যদি আপনারা দেখে পছন্দ করেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটন অপশানটা ক্লিক করে দিলে নতুন নতুন যেই ভিডিওগুলো আপনাদের সামনে যাবে সেগুলো কিন্তু সবার আগেই দেখতে পাবেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু কি সেটা আমি বলে দিচ্ছি। ভিডিওতে তো দেখে বুঝেই গেছেন। এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি সাথে। চিংড়ি মাছটাও আমি এই কলার থোড়ের সাথে ব্লেন্ড করে নিব। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্ট অনেক বেশি বাড়বে। আর এটা আমি আমার শ্বশুরবাড়িতে খেয়েছি অনেকবার। তো আমার খুব একটা করা হয় না, যেহেতু আমার শাশুড়ি এসেছেন। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর বলেছে যে আম্মার থেকে এই জিনিসটা শিখে রাখো। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি এটা চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। সেই জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে দিলাম। আর এই ধরনের রান্নাতে একটুখানি তেল বেশি লাগে। তেজপাতা দিয়ে দিয়েছি, সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু চাইলে মাছের সাথে একবারে কলার থোড়ের সাথে ব্লেন্ডও করে দেওয়া যায়, আবার চাইলে এমনিও দেওয়া যায়। আমরা তো এখন আধুনিক যুগ, আসলে ব্লেন্ডারে কাজ করে এটা খুব তাড়াতাড়ি সময়টা আমরা সেভ করতে পারি। কিন্তু যখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমি দেখতাম আমার শাশুড়িকে এই জিনিসটা বাটতে। উনি বেটে রান্না করতো এবং খুব মনোযোগ দিয়ে অনেক যত্ন সহকারে কিন্তু এই কলার থোড়টাকে ওনাকে আমি বাটতে দেখতাম। তো ওইটার আলাদা একটা স্বাদ, আর এই যে আমি ব্লেন্ড করছি আমারটার হবে আলাদা একটা স্বাদ। বেটে খাওয়ার জিনিস এবং মা শাশুড়িদের হাতের জিনিসের মজাটাই তো আলাদা থাকে। যাই হোক, এখানে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই কিন্তু এখানে একসাথে আমি দিয়ে দিয়েছি। এবার শুধু খুব ভালো করে একটু পানি দিয়ে এটাকে ভেজে নেওয়ার পালা। আস্তে আস্তে এটা যত হতে থাকবে তত কিন্তু এটার টেস্ট বাড়তে থাকবে। আর আপুরা, আপনারা এই জিনিসটা খান কিনা এবং আপনাদের দেশে এটা কিভাবে খায়, এটা কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন, একটা নতুন অভিজ্ঞতা হবে। রান্না করার ফাঁকে দেখছি আমার মেয়ে খুব সুন্দর করে আঁকাআঁকি করছে। তো ও আঁকতে খুব পছন্দ করে। আমি যেহেতু এখানে নতুন এসেছি, তাই এখনও কোথায় কি করব বুঝতে পারছি না। তবে ইচ্ছা আছে, যদি পারি তাহলে ওকে আঁকার জন্য একটু ভর্তি করিয়ে দিব আর্ট স্কুলে। এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটা আবার শেয়ার করে দিচ্ছি। আর আমার
ঘরে এখনও টুকটাক বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি একটু একটু করে করিয়ে নিচ্ছি। কখনো অফ ক্যামেরায় থাকে, অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি, একটা কাজ যখন করছে দেখতেও আমার কাছে ভালো লাগছিল। এটা কোথায় করছে বা কি কাজ করাচ্ছি সেগুলো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে হয়তো আমি শেয়ার করে দিব। তো এরকম করে আসলে কাজ করতে করতে আমার কতদিন লাগবে বাসার কাজ শেষ হতে সেটা আমি নিজেও এখনও জানি না। এই যে রান্নাবান্না আমি শেষ করে ফেললাম, আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে ধনিয়া পাতাও দেওয়া যায় চাইলে, তবে আমার শাশুড়ি আবার ধনিয়া পাতাটা খাবে না, তো উনি বলছে যে এটার সাথে দিও না, আমি ধনিয়া পাতাটা খাবো না এটার সাথে, তাই আমি আর দিলাম না। চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। ওনাকে একটু বলিনি কোথায় যাচ্ছি, ওনাকে একটু সারপ্রাইজই দেওয়ার চেষ্টা করছি যেন উনি গেলে ভালো লাগে। তো ওনাকে নিয়ে আমি বসুন্ধরার একটা রেস্টুরেন্টে এসেছি, আর আম্মাকে নিয়ে একটু আমি বুফে খাওয়ালাম আর কি। আর আম্মা এইসব জাতীয় খাবার খুব একটা খায় না, উনি কিন্তু তেমন একটা পছন্দ করে না, কিন্তু বুফেতে বাংলা খাবারও থাকে, তো ইন্ডিয়ান খাবার থাকে চাইনিজের পাশাপাশি, যেহেতু সব কিছুই থাকে তাই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। আর আম্মা আসার পরে সত্যি কথা বলতে অনেক বেশি খুশি হয়েছিল। আম্মা বুঝতে পারেনি যে আমি ওনাকে নিয়ে এই জায়গায় আসব। তো আম্মা পরিবেশটা দেখেছে, সব কিছু উনি দেখে যতটুকুই খাক বা না খাক ওনার কাছে খুবই ভালো লেগেছিল, এবং আম্মা আমাকে বলছিল যে তুমি আমাকে অনেক সুন্দর একটা জায়গায় এনেছো। তো আম্মাকে এতটুকু খুশি করতে পেরে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি আমার শাশুড়ি থাকা অবস্থায় তেমন একটা ব্লগ করি না, আমার আগেও চ্যানেল ছিল সেখানেও আমি আমার শাশুড়ি থাকা অবস্থায় আমি ব্লগ করি না, কারণ ওনাকে আমার একটু সময় দিতে হয়, গল্প টল্প করি, কথাবার্তা বলি, সেই সময় আমি একটা ব্লগ নিয়ে পড়ে থাকবো, তখন ওনার কাছে জিনিসটা দেখতে ভালো নাও লাগতে পারে। আর যার কারণে আমি এই জিনিসগুলো থেকে একটু মানে আলাদা থাকি। আর উনিও আমার সাথে গল্প করার একটা সময় পায়, আমিও ওনার সাথে একটা গল্প করার জন্য সময় খুঁজে বের করি। তো উনি যে কয়দিনই থাকে আমি খুবই কম ব্লগ করার চেষ্টা করি, তো সেই জন্য আপনাদের সাথে খুব ডিটেলসে আমার শাশুড়ি থাকা অবস্থায় কোনো কিছু শেয়ার করলাম না। আর আমার শাশুড়ি কিন্তু খুবই গল্প করতে পছন্দ করে আমার সাথে, এবং সময় কাটাতে ভালো লাগে আমাদের দুইজনেরই। আর আমার শাশুড়ি আসলে তখন আমি ওনাকে নিয়ে অনেক জায়গায় বের হয়ে ঘুরতে যাই। একদম বিয়ের পর থেকেই আমরা দুজন একসাথে এদিক সেদিক যেতাম, তো এটা আমার কাছে বেশ ভালো লাগতো, আমি খুব এনজয় করতাম। তো আম্মা আম্মার মতো খাওয়া দাওয়া করেছে, আম্মা ইন্ডিয়ান খাবারগুলো খেয়েছে আর আমি একটু চাইনিজ আইটেমগুলো খেলাম। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর যেই জায়গাটাতে গিয়েছিলাম সেটা রুফটপ ছিল, তো যার কারণে পরিবেশটা খুবই সুন্দর ছিল, রাতের বেলার একটা সিন এটা আমরা দুজন উপভোগ করছিলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।